সুপ্রিয় এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমি ফেব্রুয়ারি 1969 এই কবিতাটার প্রত্যেকটা লাইন সহজভাবে ব্যাখ্যা করব। এই কবিতা বোঝার জন্য আর আলাদা করে ইউটিউবের কোনো ভিডিও দেখতে হবে না, জাস্ট এই ভিডিওটা দেখলেই এনাফ। সো বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট শুরু করি কবিতার ব্যাখ্যায়। একদম আমার বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আমি এখানে ব্যাখ্যাগুলো করব, যাতে করে আমার বই যারা কিনেছেন তারা এই ব্যাখ্যাগুলো দেখে বইয়ের সাথে একসাথে করে আপনারা কম্বাইন্ড করে পড়তে পারেন। যারা বই কিনেননি কোনো সমস্যা নাই, কারণ বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরেই আমি এখানে বোঝাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এখানে এত সহজভাবে সুন্দর করে বোঝানো হয়েছে যে না বুঝে কোনো উপায় নাই, বুঝতে বাধ্য। ফেব্রুয়ারি 1969, এই যে বোল্ড করা লাইনগুলো, এগুলো মেইন লাইন, কবিতার মূল লাইন, আর এগুলো হচ্ছে ব্যাখ্যা। এগুলো বিভিন্ন প্রয়োজনে শব্দার্থ লিখেছি, এখানে ভাবার্থগুলো লিখেছি, আর এখানে ব্যাখ্যা লেখা আছে। ওকে, ফেব্রুয়ারি 1969, এই যে ফেব্রুয়ারি এবং 1969 এটার মধ্যে সম্পর্ক কি আসলে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি হয়েছে? ভাষা আন্দোলন হয়েছে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে। আমরা সবাই জানি যে আইয়ুব খানের পতন ঘটেছিল এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বর্তমানে ধরে নাও যে আজকে হচ্ছে 1969 সাল, যদিও বা 1969 সাল অনেক আগেই হয়ে গেছে। জাস্ট ভেবে নাও যে আজকে 1969 সাল, এই সালে এসে একটা চোখের সামনে আন্দোলন হচ্ছে, যে আন্দোলনটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। এই আন্দোলনে এসে তুমি একজন মানুষ যে নিজের চোখে 1952 সালে আন্দোলনটাও দেখেছ, তাহলে ডেফিনেটলি 1969-এর আন্দোলনে এসে পূর্বের যে আন্দোলনটা সচক্ষে দেখেছিলে 52 সালে, সেইটার কথা তোমার মনে পড়বে। ঠিক সেরকম এই কবিতা লিখতে গিয়ে কবি শামসুর রহমানেরও একই ঘটনা ঘটেছে। 1969 সালের গণ অভ্যুত্থান আন্দোলন এর প্রেক্ষাপটটা তিনি আসলে তুলে ধরতে গিয়ে 1952 সালের ফেব্রুয়ারিতেই ভাষার জন্য যারা আন্দোলন করেছিল তাদের কথাগুলো স্মরণ করেছে। অর্থাৎ 52 সালে যারা আন্দোলন করেছে তারা হচ্ছে আমাদের জন্য একটা অনুপ্রেরণা। ওখান থেকে যেভাবে তারা বিজয় নিয়ে বাংলাকে মাতৃভাষা করেছিল, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যেন 1969 সালে গণ অভ্যুত্থানে সবাই যেন আন্দোলনে নেমে গেছে। ঠিক সেই জিনিসটাই এই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। কবি এখানে বলতে চাচ্ছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। তার মানে এই কৃষ্ণচূড়া এর আগেও একবার ফুটেছিল। কবে ফুটেছিল? 1952 সালে ভাষা আন্দোলনের সময় একবার এই কৃষ্ণচূড়া ফুটেছিল। এই কৃষ্ণচূড়া কি? এই কৃষ্ণচূড়া বলতে কি কৃষ্ণচূড়া ফুলকে বোঝানো হয়েছে? না, ভাষা আন্দোলনের শহীদদের বোঝানো হয়েছে। তার মানে এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তারা হচ্ছে এক একটা করে কৃষ্ণচূড়া ফুল। এই কৃষ্ণচূড়া ফুল একবার ফুটেছিল 1952 সালে, আবার ফুটেছে 1969 সালে। এজন্যই কবি বলেছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। অর্থাৎ কেমন যেন নিবিড় হয়েছে, সবাই যেন একত্রিত হয়েছে। হ্যাঁ, এটা খুব অবাক করতেছে কবিকে যে কিভাবে দেখো মানুষ আবার তাদের অধিকার সচেতন হয়ে গেছে, কিভাবে মানুষ আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কবি বলেছেন এখানে শহরের কৃষ্ণচূড়া ফুটেছে উক্তিটির মাধ্যমে গণ অভ্যুত্থানের আন্দোলন চলছে বোঝানো হয়েছে। কবির কাছে এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাই যেন কৃষ্ণচূড়া ফুল। এই ঘটনা কবিকে সেই 1952 সালের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। কবি কখনো কখনো মিছিলে যাচ্ছেন, গিয়ে একা হেঁটে হেঁটে যেতে যেতে দেখছেন, দেখে এই যে আন্দোলন যারা করছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা যেন ফুল নয়, এরা শুধুমাত্র একটা ফুল নয়, এরা মনে হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। যারা 52 সালে শহীদ হয়েছিল তাদের রক্তে অনুপ্রাণিত হয়ে, তাদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে এরা এক একটা করে সেই শহীদের রূপে ফিরে এসেছে।
এই বিষয়টা এই 1969 সালের যে আন্দোলনটা, এটা দেখে তার পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ছে। তো এটাই কবি আসলে এখানে বলতে চাচ্ছি। 1952 সালের কথা মনে পড়ে যাচ্ছে কবি মনে হচ্ছে এরা ফুল নয়, এরা যেন যারা শহীদ হয়েছিল তাদের রক্তের বুদবুদ এখানে প্রতিশ্রুতি হিসেবে ব্যবহৃত হয়েছে। 1952 সালে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি কবি এখনও ভুলতে পারেনি। কবি যতবার কৃষ্ণচূড়া দেখেছেন, ভাষা আন্দোলনের শহীদ হওয়া সালাম, বরকত, রফিকদের স্মৃতি কবির মনে পড়ে যাচ্ছে। আজ এত বছর পর 1969 আন্দোলন দেখে কবির পুরনো দিনের কথা মনে পড়ছে। এরপরে বলছে, 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। 21 কৃষ্ণচূড়া কোন 21? 1952 সালের 21 ফেব্রুয়ারি আমরা অর্জন করেছিলাম আমাদের এই মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করেছিলাম জীবন দিয়ে। আমরাই একমাত্র জাতি যে ভাষার জন্য জীবন দিয়েছি। এর ফলে এই যে এত আত্মত্যাগের ফলে আমরা একটা গৌরবের স্মৃতি অর্জন করেছি, একটা গৌরবময় একটা আমরা চেতনা লালন করছি। এটা আমাদের একটা বিজয়ের প্রতিচ্ছবি। এটা আজীবন আমাদেরকে সাহস দেয় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে। এটা আমাদের সাহসের প্রতীক। এই যে চেতনা, এইটার বিপরীতে আবার আর একটা অন্য রঙও রয়েছে। এই রঙের বিপরীতে আছে অন্য রং। তো এই রঙের বিপরীতে আর কি রং থাকতে পারে? অর্থাৎ 21 কৃষ্ণচূড়া আমাদের যেমন চেতনার রং, 21 কৃষ্ণচূড়া অর্থাৎ 21 অর্জন করতে গিয়ে বাংলাকে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে আমরা যেরকম একটা গৌরবের চেতনা অর্জন করেছি, এটা যেমন আমাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবেও কাজ করে, কিন্তু এই রঙের অর্জন করতে গিয়ে আমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমাদেরকে পাকিস্তানিরা অনেক নির্যাতন করেছে, আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। এই রংটাই হচ্ছে বিপরীত রং। এটাই হচ্ছে দুঃখের রং, কষ্টের রং, যে রং কখনো ভালো লাগে না, যে রং লাগে না ভালো, যে রং সন্ত্রাস আনে। অর্থাৎ এই ভাষা শহীদদের রঙের বিপক্ষে আরেকটি রং আছে, তাহলে অনেক মানুষ নির্যাতিত হচ্ছে সেই রং। আমরা একদিকে যেমন আন্দোলন সংগ্রাম করছি, অন্যদিকে আবার অনেক মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে, নির্যাতিত হচ্ছে, যে রং সন্ত্রাস আনে। এজন্যই সেই রং আমাদের ভালো লাগে না। এইরকম অত্যাচার চলতে থাকুক, তা আমরা চাই না। এই যে ব্যাখ্যাগুলো দেখছেন, এগুলো সবগুলো নেওয়া হয়েছে বাংলায় প্লাস বই থেকে। বাংলায় প্লাস বইটা আপনি কিনতে পারেন nahid24.com থেকে। ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে দিন, পাঠাই দিব। এরপরে কবি বলছে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়। অর্থাৎ এই যে সন্ত্রাসী কার্যক্রম, এটা প্রতিদিন সকাল সন্ধ্যা ধরে চলছে। এই যে নির্যাতন, এই যে অত্যাচারে সকাল সন্ধ্যায় চলছে, এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাটে সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। এই রং, এই অত্যাচার, এই নির্যাতন এখন সারা দেশে ছড়ে গেছে, পথ ঘাট সারা দেশে ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে, পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে যে অশুভ ঘাতকের আস্তানা। এই যে 1969 সালে এত গণ অভ্যুত্থান চলছে সারা দেশে, এই গণ অভ্যুত্থানে কি তোমাদের মনে হয় সরকার চুপচাপ বসে আছে? স্বৈরাচার আইয়ুব খান এই এত আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য কতই না মানুষকে নির্যাতন করেছে, কতই না অত্যাচার করেছে এই আন্দোলন সংগ্রামকে দমিয়ে রাখার জন্য। ঠিক সেই চিত্রটাই এখানে তুলে ধরা হচ্ছে যে একদিকে আমরা যেমন আন্দোলন সংগ্রাম করছি, অন্যদিকে আবার এই রঙের বিপরীতে আর একটা রং আছে, যেটা হচ্ছে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যায়। আমাদের সারা দেশে, আমাদের এই পুরো পূর্ব পাকিস্তানকে একদম অশুভ ঘাতকের আস্তানা বানিয়ে ফেলেছে। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। অর্থাৎ কবি এবং কবির মতো অনেক লোক দিন রাত নির্যাতিত হচ্ছে কোথায়? ঘাতকের আস্তানায়। কেউ মরা, আধা মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। কেউ মারা গিয়েছে তাদের অত্যাচারে, আবার কেউ মরতে মরতে গিয়ে আধমরা হয়ে প্রায় মৃত্যুশয্যায় পড়ে রয়েছে। আবার কেউ বা ভীষণ জেদি, তার বাবা মা কাউকে না কাউকে অত্যাচার করেছে পাকিস্তানিরা, সেই জেদ থেকে কেউ বা আবার
দারুণ বিপ্লবে ফেটে পড়েছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, যুদ্ধ করছে। অর্থাৎ এক এক মানুষ যারা অসহায়, যাদের যুদ্ধ করার সামর্থ্য নাই, তারা হয়তো বা পড়ে আছে, মরে আছে, কিন্তু সবাইকে তো আর দমিয়ে রাখা সম্ভব নয়। যুবকরা তো আছে, হ্যাঁ, কেউ না কেউ তো আছে। সেই লোকগুলাই কি ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়েছে। সেটাই এখানে বলা হয়েছে যে অনেকজনকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে আহত করা হয়েছে, কেউ এত নির্যাতন সহ্য করতে না পেরে আন্দোলনে নেমে পড়েছে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। মানবিক বাগান, আমাদের এই দেশটা ছিল একটা মানবিক বাগান, কমল বন, পদ্ম ফুলের মতো সুন্দর একটা দেশ। এত মানবিক বাগানের মতো, কমল বনের মতো সুন্দর পরিপাটি এই দেশটাকে অত্যাচার করে, নির্যাতন করে তারা কি করেছে, তছনছ করে ফেলেছে। চারদিকে মানুষদেরকে নির্যাতন করে মানুষের অধিকার আজ ছিনিয়ে নেওয়া হচ্ছে। পদ্ম ফুলের মতো দেশটাকে তারা তছনছ করে ফেলতেছে কারা? 1969 সালে সেই আইয়ুব খানের কথিত যোদ্ধারা। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। কবি মনে হচ্ছে ঠিক এই জন্যই, এই যে মানবিক বাগান, কমলবন সব তছনছ করে ফেলতেছে, ঠিক এই জন্যই 1969 সালে আবার যেন 52 সালের সেই সালামরা যেন রাজপথে নেমে এসেছে। 52 সালে সালামরা ঠিক যেভাবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করেছিল, বাংলা ভাষার জন্য নিজের জীবন দিয়েছিল, ঠিক সেই রকমই আবারও কিছু যুবক রাস্তায় নেমে পড়েছে। এদেরকে দেখে কবির মনে হচ্ছে এরাই যেন সেই সালাম। শূন্যে তোলে ফ্ল্যাগ, উপরে পতাকা ধরে আন্দোলন করছে। 52 সালের মতো সালাম 1969 সালে আবার রাজপথে নামতে পারবে না, কিন্তু মনে হচ্ছে আজকে এই গণ অভ্যুত্থানে আন্দোলন যারা করছে তারা যেন সালামের মতো। তাদেরকে রাজপথে দেখে কবির সালাম বরকতের কথা মনে পড়ে যাচ্ছে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। ঠিক 52 সালে যেরকম বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পেতেছিল, আজকে সেই 1969 সালে এসেও বরকতের মতো অন্য কোনো এক যুবকে সে ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে দিয়ে রয়েছে যে মারগুলি। কবির মনে হচ্ছে আজকে যারা আন্দোলন করছে তারা যেন বরকতের মতো ঘাতকের অস্ত্রের সামনে বুক পেতে আছেন। আসলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা এতটা সহজ কাজ নয়। তারা জানে যে এখানে যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ যেন আজ তরুণ শ্যামল বাংলা। এই যে যারা আন্দোলন করছে তারা হচ্ছে এক একটা করে সালাম। তাদের চোখে মনে হচ্ছে যেন পুরো ঢাকা ফুটে উঠেছে। তাদের চোখে যে আগ্রাসী মনোভাব, তা যেন 69 সালে এসে যারা আন্দোলন করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে এই আগ্রাসী মনোভাব। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ফুটে উঠেছে। গোটা বাংলার চরিত্র ছবি যেন সালামের মুখে আজকে প্রকাশ পাচ্ছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী শব্দের অর্থ হচ্ছে যার বিনাশ বা ধ্বংস নাই। আমরা সবাই দেখলাম যে রাজপথে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরছে। কি ঝরছে? বিভিন্ন প্ল্যাকার্ডে, আন্দোলনের স্লোগানে বলছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই যে অবিনাশী বর্ণমালাগুলো ঝরছে কার হাত থেকে? সালামের হাত। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, বরকত কি করছে? গাঢ় উচ্চারণে একদম বজ্রকণ্ঠে স্লোগান দিচ্ছে। কিন্তু সময়টা 1969, সময়টা 1969 সালে কি বরকত এসে স্লোগান দিতে পারবে না। কিন্তু 1969 সালে এসে যারা স্লোগান দিচ্ছে তাদেরকে দেখে কবির মনে হচ্ছে যেন 1952 সালের সেই বরকতের স্লোগান তার চোখের সামনে ভেসে উঠছে। এত সুন্দর সহজ ব্যাখ্যা, এত সহজভাবে যদি শিখতে চাও, প্রত্যেকটা কবিতা, গদ্য, পদ্য, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম দ্বিতীয় পত্র যদি A+ পেতে চাও, তাহলে বাংলা A+ বইটা কিনে ফেলো। nahid24.com ভিজিট করেই বাংলা A+ বইটা অর্ডার করে ফেলো। যদি ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হয়, নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আমরা অর্ডারটা নিয়ে নিব। এরপরে কবি বলছে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোরে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ,
শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এখানে প্রত্যেকটা লাইনের মর্ম রয়েছে, কিন্তু এই লাইনগুলো এক একটার সাথে এক একটা সম্পর্কযুক্ত। কবি বলছে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাথার অশ্রু চলে। 52 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, অনেকে শহীদ হয়েছে। এখনো সেই বীরদের রক্ত ও তাদের মায়ের চোখের জল যেন এক একটা করে ফুল কবির কাছে মনে হচ্ছে। এইসব শহীদ ও তাদের মায়েদের চোখের জলের বিনিময়ে আমরা বিজয় অর্জন করলাম। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, বলছে এই যে বীররা যারা শহীদ হয়েছে তাদের মায়েদের চোখের জলে এখনো আমাদের সেই ঘটনাগুলো মনে পড়ছে, এবং আমরা যে এত আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করলাম তা যেন আমাদের ফোটে ফুল বাস্তবের বিশাল চত্র হৃদয়ের হরিত উপত্যকায়। এই এত বড় একটা অর্জন, এই অর্জন আমাদের হৃদয়ে যেন গভীরতম একটা স্থানে সবুজ উপত্যকায় যেন আমাদের এটা স্থান লাভ করে। হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ উপত্যকায়। উপত্যকায় মানে হচ্ছে উপত্যকায়। কবিতার হৃদয়ের বিশালতার উপলব্ধি করছেন যেন সেখানে বাস্তবের মতো ফুল ফোটে। বীরদের রক্তধারার শহীদের দুঃখিনী মায়ের অশ্রুসিক্ত চোখের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় আজও জাতির হৃদয়ের গভীরতম স্থানে যেন অমলিন হয়ে আছে। সেই ফুল আমাদের ওই প্রাণ। কোন ফুল? এই যে ভাষা আন্দোলনের চেতনা, এই চেতনা, এই যে 1952 সালে আমরা যে ভাষার জন্য জীবন দিয়েছি, ভাষায় আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছি, এই চেতনা আমাদের প্রাণ, আমাদের জন্য একটা গর্বের বিষয়। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখে ছায়ায়। এই এত বড় অর্জন, বাংলাকে আমরা রাষ্ট্রভাষা করেছি, এত বড় অর্জন করতে গিয়ে মাঝে মাঝে আমাদের শিহরিত ক্ষণে ক্ষণে আমরা যেমন আনন্দ লাভ করি, মাঝে মাঝে যেমন আনন্দ লাভ করি, ঠিক সেরকম আবার দুঃখের ছায়ার ঘটনাগুলোও মনে পড়ে। কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে আমাদের অনেককেই অনেক ত্যাগ করতে হয়েছে, অনেকের জীবন দিতে হয়েছে। এই জন্য মাঝে মাঝে আনন্দ অনুভব হয়, আবার মাঝে মাঝে দুঃখের কথাগুলোও মনে পড়ে। তাহলে আমাদের 52 সালে যে বিজয় এসেছিল, এইভাবে 1969 সালে এসে মনের মধ্যে আনন্দ আসে, আবার কত মানুষের জীবন যে গিয়েছে তা ভাবলে মাঝে মাঝে দুঃখও আসে। এই অর্জের একই সাথে আমাদের আনন্দ দুঃখ দুটাই মনে করিয়ে দেয়। আশা করছি খুবই সহজভাবে বুঝতে পেরেছ। এত সহজ ব্যাখ্যা কোথাও পাওয়া যাবে না, কারণ আমি চিন্তা করি কোন ভাষাটা প্রয়োগ করলে স্টুডেন্টরা বুঝবে, সেই জিনিসটা চিন্তা করেই প্রয়োগ করি ভাষাটা। হ্যাঁ, অনেকেই আছে কথাগুলো এমনভাবে বলবে, শুদ্ধ 100% শুদ্ধ বললেও শিক্ষার্থীদের বোধগম্য ভাষা হয় না। আমি এমনভাবেই কথাগুলো বলি যেন শিক্ষার্থীদের বোধগম্য ভাষা হয়। আশা করছি প্রত্যেকটা শিক্ষার্থী যারা এই ভিডিওটা দেখেছে এই কবিতাটা বুঝতে পেরেছে। ওকে, বাংলা এ প্লাস বইটা কিনে নিও, তাহলে এইচএসসির বাংলা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এর পাশাপাশি তোমরা যারা আমার পেইড কোর্স করতে যাচ্ছ তারা nahid24.com ভিজিট করে পেইড কোর্স বাটনে ক্লিক করলেই দেখতে পারবে এইচএসসি আলিম বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সম্পূর্ণ কোর্স। এই কোর্সটা কিনতে পারো। এছাড়া তোমরা যদি চাও একই সাথে বাংলা ইংলিশ আইসিটি 3টা কোর্সই কিনতে চাও, সেক্ষেত্রে এই কোর্সটা কিনতে পারো। এইচএসসি বাংলা ইংলিশ আইসিটি পূর্ণাঙ্গ প্রস্তুতি 3-in-1, এই 3-in-1 এই প্যাকেজটা কিনতে পারো। তাহলে একসাথেই বাংলা ইংলিশ আইসিটি একদম শেষ। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি একসাথে 500 নম্বরের কমপ্লিট প্রিপারেশন হবে এই কোর্সের মধ্য দিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।